বিশ্ব বাংলার ফেসবুক পেজের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, স্বাগতম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, অথবা কিছুক্ষণ পরে হয়তো আপনারা আবারও আমাদের সাথে সংযুক্ত হবেন, এমন অনেকে আছেন। আপনাদের সবাইকে আজকে এই বিশ্ব বাংলার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব বাংলার নিয়মিত পরিবেশনা কবিতা অঙ্গন আপনারা সবাই জানেন। এই কবিতা অঙ্গনে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের এবং প্রবাসের দুজন বিশিষ্ট ব্যক্তি, উজ্জ্বল নক্ষত্র। তারা নিজ নিজ জায়গায় সমুজ্জ্বল। আজকে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, লেখক, গবেষক, আমাদের অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন কবি রহিমা আক্তার কল্পনা। কবি রহিমা আক্তার কল্পনা আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। কবি রহিমা আক্তার কল্পনা, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগত। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন পাঠক, শ্রোতা, দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর একজন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সুদূর ফ্রান্স প্যারিস থেকে আমাদের বিশিষ্ট কবি, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ, গুণীজন। আজকে বিশ্ব বাংলা ওনাকে পেয়ে ধন্য। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট কবি জনাব আমিরুল আরহাম। জনাব আমিরুল আরহাম, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জনাব আমিরুল আরহাম। কবি আমিরুল আরহাম, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগত। অনেক ধন্যবাদ। সাথে যারা আছেন রহিমা আক্তার কল্পনা, আপনাকে এবং পিছনে আমাদের ছাত্র এবং সামনে যারা আছেন আপনাদের সবাইকে স্বাগত এবং সবাইকে শুভেচ্ছা এবং আমরা যারা পিছনে দেখছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমার কথা বিশ্ব বাংলার এই যে পরিবেশনা কবিতা অঙ্গন, এই কবিতা অঙ্গন অনুষ্ঠানটি প্রযোজনা এবং পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ দে এবং এই অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে আমরা অতিথির সাথে আমরা পুরো 1 ঘন্টা আমরা আজকে কাটাবো। অতিথির সাথে আমরা কথা বলবো তাদের জীবন নিয়ে, তাদের দর্শন নিয়ে, তাদের চিন্তা ভাবনা নিয়ে। সঙ্গে সঙ্গে তারা পরিবেশনা করবেন আজকে আমাদের চমৎকার চমৎকার কবিতা আমরা আজকে শুনবো। আমি বিশ্বাস করি এবং আমি আজকে আপনাদেরকে বলতেই পারি যে একটি ভালো একটি কবিতাময় সন্ধ্যা আজকে আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। আমি অনুরোধ করছি আপনারা আমাদের পুরো অনুষ্ঠান সাথেই থাকবেন সবাই। আশা করি আপনারা উপভোগ্য হবে অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে আমাদের কবি, প্রথমেই আমি কবি রহিমা আক্তার কল্পনা, তার একটু ভূমিকা না দিলেই নয়। খুব অল্প করে আমি বলতে চাই, কবি রহিমা আক্তার কল্পনা তিনি 1000 বছরের বাঙালি ঐতিহ্যের শেকড় সন্ধানী একজন কবি। বাংলা হাইকু রচনার অন্যতম তিনি প্রবর্তক। আপনারা অনেকেই জানেন উনাকে এই ব্যাপারটিতে। 80-র দশকে তার উজ্জ্বল বিকাশ ক্রমেই তিনি হয়ে উঠেছেন তার সময় একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল কবি, সমাজ এবং সংস্কৃতির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। কবি রহিমা আক্তার কল্পনার জন্ম কিশোরগঞ্জে 1962 সালে 7 আগস্ট তার জন্ম। মা আনোয়ারা বেগম এবং বাবা মরহুম আব্দুল মোতাল্লেব ভূঁইয়া। কৈশোরেই বাবার অনুপ্রেরণা পেয়েই তার মূলত এই লেখালেখি চর্চা শুরু হয়েছে তার। কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান সহ স্নাতক এবং স্নাতকোত্তর বাংলা ভাষা সাহিত্য, এবং তারপরে তিনি উচ্চশিক্ষা নিয়েছেন একটি বলতেই হয় ICCR থেকে, সেটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। সেখান থেকে তিনি PhD নিয়েছেন। আর বর্তমানে
কাজে উনি আছেন, ওনার কর্মময় জীবন। বাংলাদেশ একটি অত্যন্ত একটি উজ্জ্বল জায়গা, বাংলা একাডেমি, বাংলা সংস্কৃতির ধারক বাহক। সেই বাংলা একাডেমিতে তিনি উপপরিচালক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকের আমাদের এই কবি রহিমা আক্তার কল্পনা। এছাড়াও কবি লেখালেখি অনেকগুলো বই, কাব্যগ্রন্থ প্রায় খুব কম করে 24টি, আমার মনে হয় আরো বেশি হয়ে যাবে। আমি 24টি এখানে পেয়েছি। 24টি বইয়ের মধ্যে 12টি তার কবিতার বই, গল্পের বই 2টি, প্রবন্ধ 2টো, যৌথ সম্পাদনা হয়েছে, উনার একক সম্পাদনাও আছে, মোট 8টি। এরকম অনেকগুলো তার তার বই আমরা পেয়েছি। এছাড়াও কবি বিটিভি আপনারা দেখেছেন, ওনার প্রিয় মুখ, এই জন্যই বলতে হবে যে বিটিভিতে এবং বেতারে উনি নিয়মিত অনেকদিন উনি খবর পড়েছেন। শুধু তাই নয়, উনি কিন্তু একজন বড় বাচিক শিল্পী। আর তার সাথে আরেকটি কথা বলতেই হয়, তা হচ্ছে উনি তালিকাভুক্ত একজন নাট্যশিল্পী, আপনারা জানেন। তো এতগুলো প্রতিভা, এই প্রতিভাময়ী নারী আমাদের কবি, শ্রদ্ধাভাজন কবি রহিমা আক্তার কল্পনা। কবি রহিমা আক্তার কল্পনা, কেমন আছেন আপনি? ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি। বিশ্বের যে বিপর্যস্ত অবস্থা, সেই তুলনায় বলবো যে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন পর্যন্ত আত্মীয় স্বজনে কেউ আক্রান্ত হয়নি। আর যা হয় আর কি, এই সময়টায় সৃষ্টির প্রবাহ একটুখানি থমকে দাঁড়ায়, অবস্থাটা সেদিক থেকে একটু খারাপ, লেখালেখি কম হচ্ছে, এই আর কি। ভালো আছে। ঠিকই বলেছেন আপনি। এই আপনাকে পেয়ে বিশ্ব বাংলা সত্যি আজকে ধন্য, আমরা সবাই ধন্য আপনাকে, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা কৃতার্থ। এই সঙ্গে আমি শুরু পূর্বেই একটু চলুন না, আপনার কৈশোর যে কথাটা বলছিলাম, সেই কিশোরগঞ্জে, সেই কিশোরী, সেখান থেকে আপনার আজকে এই জায়গায়, যদি খুব সংক্ষেপে, আমার অনেক অসংখ্য দর্শক বাইরে আছেন, তারা কিন্তু আমি জানি, অনেকেই জানি আপনাকে, কিন্তু দর্শক শ্রোতারা আপনাকে জানে না। তো এটার সুযোগ একটি আমার দর্শক শ্রোতাদের জন্য সংক্ষেপে ছোট্ট একটা কথা দিয়ে শুরু করি। কবিতার প্রতি আমার ভালোবাসাটা, ওই যে আপনারা ছোটবেলায় দেখেছেন কিনা, ওই যে আয়নার মধ্যে বাধাই করে সূচিকর্ম করে বিভিন্ন ছড়া লেখা থাকতো, তার সঙ্গে কিছু আলপনা করা থাকতো। সেরকম একটা সূচিকর্ম আমার আম্মার ছিল, যেটার মধ্যে আয়নাতে বাঁধাই ছিল। আমরা একেবারে প্রায় জন্মের পর থেকে এটা দেখেছি। ওখানে একটা ছড়া ছিল, ভাঙবে যেদিন সুখের স্বপন, ধরবে আগুন মনে, খুঁজবে ফিরে সোনার হরিণ গহন গভীর বনে। আমার জীবনে ওটাই ছিল প্রথম কবিতা, ওইটা আমি পাঠ করেছি। এরপরে আমি আব্বার কাছ থেকে অনেক কবিতা টবিতা শুনেছি, আব্বা আবৃত্তিও করতেন, এবং সঞ্চিতা পেয়েছি বাল্য বয়সে আমাদের বাড়িতে, কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন। কিন্তু আমার যেখান থেকে শুরু, সেটা হচ্ছে একেবারে হাতে কলমে পড়াশোনা, লুকিয়ে অবশ্যই, কারণ ওই সময় আউট বই বলা হতো এগুলোকে। আউট বই পড়লে ছেলে মেয়ে গোল্লায় গেছে, এই ধরনের একটা ধারণা ছিল। তো আমার আম্মারও সেটা ছিল। তখন আমি একজনের কাছে প্রশ্রয় পেতাম, আমার চাচি। উনি ছিলেন খুব বিদুষী এবং আমাদের বংশের সবচাইতে যাকে বলে সফিস্টিকেটেড বউ আর কি, আমাদের মা চাচিদের মধ্যে। তো ওনার একটা বিশাল কাঠের সিন্দুক ছিল। সিন্দুকটা, আমি এত ছোট একটা মেয়ে, ৭১-এর যুদ্ধের সময় আমরা কিশোরগঞ্জ থেকে গ্রামের বাড়িতে যাই এবং দীর্ঘ সময় ওখানে থাকতে হয়েছিল। এই কয়েক বছরের মধ্যে আমি তখন স্কুলে পড়ছি, ওই সময় আমি ওই কাঠের সিন্দুকটার ভেতরে চাচি আমাকে বসিয়ে দিতেন এবং সিন্দুকের ডালাটা উনি একটা ঠিকা দিয়ে উঠিয়ে দিতেন। জানলার পাশ থেকে রোদ এসে পড়তো ওই সিন্দুকটার ভেতরে, সিন্দুকের ভেতরে চারপাশে বই নিয়ে বইয়ের ভেতরে বসে আমি বই পড়তাম। এইভাবে শুরু আমার জীবনের এই সাহিত্য প্রীতির ব্যাপারটায় আমার এই চাচির অনেক অবদান রয়েছে। এরপরে তো দীর্ঘ পথ হেঁটেছি, অনেকেই জানেন। প্রথম লেখা ছাপা হয় 1975 সালে, তখন আমি ক্লাস 9-এর ছাত্রী বা 8-এর শেষ দিকে। এটা হচ্ছে 9-এ মাত্র উঠেছি। এটা হচ্ছে 21-এর একটি বিশেষ সংকলন বেরিয়েছিল, ওটা এসবি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের, ওখানে আমার প্রথম লেখা ছাপা হয়। আর আমার বিকাশের ব্যাপারটা মূলত 80-র দশকে। 79 সাল থেকে আমি ঢাকায় বিভিন্ন কাগজে লিখতে শুরু করি, কিন্তু
80-র দশকে, যেমন 81, 82, 83, 85, 88, 90 একটানা লিখেছি আমি বাংলাদেশের অলমোস্ট সমস্ত পত্রিকায়। তো বাংলার বাণী, তারপর সন্ধানী, তারপর ইত্তেফাক, তারপর জনকণ্ঠ, যখন হলো জনকণ্ঠ সংবাদ। এইভাবে আমার বিকাশটা শুরু হলো এবং আমার প্রথম বই প্রকাশিত হলো 1993। বই প্রকাশটা দেরি হয়েছিল 1993-এ, বেনজলে বেহুলার ভেলা। এরপর থেকে পরের বছর বেরোলো গল্পের বই পাখিদের পার্লামেন্ট, তারপরের বছর আবার কবিতার বই, তারপরের বছর আবার কবিতার বই। আমি সম্পাদনায় এলাম বোধহয় 90-এর দশকে। তারপরে 90-এর দশকের মাঝামাঝিতে সম্পাদনায় এলাম এবং এখন পর্যন্ত আমার প্রকাশিত বই আসলে 26টি। আপনার হাতে যে বইটা আছে কবিতা সমগ্র, এটি বেরিয়েছে 2018-য়, আপনি 18 তালিকাটা পেয়েছেন। এরপরে আরো দুটো বই বেরিয়েছে এবং এইবার আরো দুটো বের হতে যাচ্ছে। তো আমার গল্পের বই 3টা, যেটার থার্ডটা এবার বেরোচ্ছে, সপ্তডিঙ্গা মধুকর। প্রথম গল্পের বই পাখিদের পার্লামেন্ট, পরের গল্পের বই 8 প্রহরের গল্প, এবং এইবার বের হচ্ছে সপ্তডিঙ্গা মধুকর। আর প্রবন্ধের বই আছে, সম্পাদিত বই আছে। আর যে কথাটি হয়তো আপনি খেয়াল করেননি, আমি বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকাটি দীর্ঘদিন সম্পাদনা করেছি এবং কিছুদিন আগে পর্যন্ত আমি শিশু কিশোর সাহিত্য পত্রিকা বাংলা একাডেমির ধান শালিকের দেশের নির্বাহী সম্পাদক ছিলাম। দুটো পত্রিকারই 2 পিরিয়ডে নির্বাহী সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি, এই আর কি। আর নিজের সম্পর্কে বলা তবু বলি, আমি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় লিখেছি। আমি সত্যি মুগ্ধ হচ্ছি আপনার কথা শুনে। প্রতিভা, আপনার চারিদিকেই আপনার জায়গা, যেখানে যেখানে হাত দিয়েছেন সব জায়গায় আপনার 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 প্রতিভা স্বাক্ষর আপনি রেখেছেন, এবং সেই জন্যই একটা বাংলা একাডেমির মতো একটা জায়গায় আজকে আপনি কাজ করে যান। এবং আপনি খুশি হবেন, আমাদের যে বিশ্ব বাংলার স্লোগানই হচ্ছে বাংলাকে ভালোবাসুন, নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এটা খুবই আপনার সঙ্গে যায়, আপনার প্রতিষ্ঠানের সঙ্গে যায়। এই জায়গায় আমি, আমার দর্শক শ্রোতারা আপনার কথা শুনছেন, আর সেই সাথে সাথে আমি জানি আপনি চমৎকার কবিতা পড়েন, আবৃত্তি করেন, আপনি একজন বাচিক শিল্পী। কাজেই আজকে এই সুযোগটা আমরা হাতছাড়া করবো না, আমরা অনেকটা কবিতাই নিব আপনার কাছ থেকে। তো চলুন প্রথমে আপনি একটি কবিতা আমরা শুনে নিই। এই পর্যায়ে কোনটি আপনি পড়বেন প্রথমে? আচ্ছা, আমার প্রথম বইয়ের কিছু কবিতাই শুরু করি। নামটি বলবেন? বেনজলে বেহুলার ভেলার। জি, বাহ, নামটি বেনজলে, কি যেন নাম বল? বেনজলে বেহুলার ভেলা আমার প্রথম বই, 1993-এ বেরিয়েছিল। সেই বইয়ের একটি কবিতা পড়ছি। সেই বৃক্ষের কাছে, পথের পাশে খুঁজতে খুঁজতে পথ পেরুচ্ছি বৃক্ষ তোমায় খুঁজে খুঁজে, কোথায় আছো? বনের পাশে খুঁজতে খুঁজতে বন পেরুচ্ছি, বনের ভেতর পথ হারাচ্ছি তোমায় খুঁজে, কোথায় আছো? অজান অচিন অন্ধকারে পা বাড়াচ্ছি অনিশ্চিতির দুহাত ধরে, বুঝতে পারো? যন্ত্রবন্দি কুটিল শহর আমার সকল সবুজ বাগান কিনবে শখের ঘর সাজাতে, সইতে পারো? বৃক্ষ তোমার কোন অভিমান অত প্রবল, নিজের ভেতর বন্ধ দুয়ার শুনতে পাও না অমন ডাকি? রোদ জ্বলা ভর দুপুর বেলা ঘুঘুর ডাকে নিঝুম একা কাঁদছিল কার দুঃখী গলা, চিনলে নাকি? এই জনপদ ব্যস্ত নগর ক্লান্ত প্রহর, সব ছেড়ে যাই তোমার কাছে ছায়ার খোঁজে, কোথায় হারাও? তোমার পাতায় ফুলের ডালে একটুও নেই আলোর কাঁপন, শূন্য দুহাত ফিরিয়ে নেই, দেখতে কি পাও? খুঁজতে খুঁজতে পথের সঙ্গে পথের দেখা, নদীর সঙ্গে নদীর দেখা, কেবল তোমার হাত এখনো আমার দুয়ার পায় না ছুতে, সে কি কেবল আমার বলেই অমন সুদূর? ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম।
এত চমৎকার কথামালা দিয়ে সাজিয়েছেন আপনি, এবং আমি আমি নিশ্চিত আমার দর্শক শ্রোতা যারা আছেন আপনারা মুগ্ধ হয়েছেন এই আমাদের আজকের কবির কবিতা শুনে। আপনার কাছে আরো আসবো, আরো কবিতা শুনবো। এই পর্যায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শুনছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন এই অনুষ্ঠান। এই কবিতা অঙ্গন অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন এবং প্রযোজনায় রয়েছেন জনাব সিদ্ধার্থ দে। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। এবং আজকে আমাদের দুজন বিশেষ অতিথি, যেই দুজন বিশেষ অতিথি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, বাংলাদেশ থেকে কবি রহিমা আক্তার কল্পনা, এবং ফ্রান্স প্যারিস থেকে আমাদের কবি এবং আন্তর্জাতিক চলচ্চিত্রকার কবি আমিরুল আরহাম। কবি আমিরুল আরহাম, এই দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা আরেকজন আমাদের গুণীজন, তার জন্য আপনারা অপেক্ষায় আছেন। কবি আমিরুল আরহামের আসলে এত বেশি পরিচয় ওনার, আমি খুব এই অল্প সময়ের মধ্যে এটি দেওয়া সম্ভব না। একটি অত্যন্ত আন্তর্জাতিক মানসম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ। আজকে আমাদের সত্যি ধন্য আপনাকে পেয়ে বিশ্ব বাংলা। আজকে সময় দিয়ে আপনি এসেছেন, আমাদেরকে আপনার আলোয় আলোকিত করেছেন আপনি আমার বিশ্ব বাংলাকে। আজকে সত্যি আমি আপ্লুত। এই মানুষটি, এই বাংলাদেশ, তা মা ছিল ভারতের 24 পরগনা, সেই 24 পরগনা থেকে সেখানে ভারতে ছিটু পড়াশোনা, সেখান থেকে এই কবি সেখান থেকে চলে এসেছেন বাংলাদেশে এসে কবি পড়াশোনা, আবার নতুন একটা জায়গা, এক পরিবেশ থেকে আরেকটা পরিবেশে খাপ খেয়ে নেওয়া, এক বন্ধুদের হারিয়ে আরেক বন্ধুদের, তারপরে কবি এখানে এসে পড়াশোনা শুরু করেছেন। এই কবি তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি এখান থেকে, এবং সেটি 1980 সালের দিকে। আমরা সবাই স্বাভাবিকভাবে হয়তো মনে করতাম যে উনি বাংলা সাহিত্যের ছাত্র, হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন, না হয় কোনো একটা এই যে বাংলা একাডেমির মতো, যেমন কবি আমাদের কল্পনা আছেন তার মতো কাজ করবেন, না হয় নজরুল ইনস্টিটিউটে করবেন। এরকমই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমরা মানতে পারি বা ধরতে পারি। কিন্তু দেখুন, একটা সম্পূর্ণ ঘুরে দাঁড়ানোর মতো একটি ব্যাপার। উনি এই বাংলা এই কবি হয়ে উনি একবারে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে উনি চলে গেলেন ফ্রান্সে উচ্চ শিক্ষার জন্য। আজকে আমাদের কবি, শ্রদ্ধাভাজন চলচ্চিত্রকার আমিরুল আরহাম। কবি আমিরুল আরহাম, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই যে আপনার বিশাল একটি ব্যাপার আপনার জীবনের, সেই 24 পরগনা থেকে আজকে ফ্রান্স, একটি বিশাল একটি জায়গা, বিশাল একটা জার্নি আপনার জীবনের। খুব সংক্ষেপে আমার দর্শক শ্রোতা আজকে আপনাকে পেয়ে আপ্লুত, আমার মতো সবাই অভিভূত, আপনার দুজনকেই। তো যদি আপনি একটু বলতেন আপনার সেই জিনিসগুলো খুব সংক্ষেপে প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিছু বলার আগে কল্পনাকে অভিনন্দন জানাতে চাই। আমি সম্প্রতিকালে কল্পনাকে জানতে পেরেছি কফি এবং কবিতা থেকে একটা অনুষ্ঠান হয় নিউ ইয়র্ক থেকে। তো তারপর থেকে তার কিছু লেখালেখির সাথে আমি পরিচিত হতে পেরেছি। সম্প্রতি একটা গল্প পড়লাম, তো আমি জানতাম না যে তার আরো কিছু দিকের কথা। আমি সম্প্রতি কিছু জিনিস জানতে পারলাম এবং পরে মনে হলো যে আমি তাকে চিনি এবং তাকে কিছু আগে আমাদের সময় আমার বন্ধু মোহন রায় আমার ক্লাসমেট, সুতরাং সেই হিসাবে আমি ওই সময় কল্পনাকে দেখেছি। এনিওয়ে, আমার খুব ভালো লাগলো যে বহুদিন পর কল্পনার সাথে এইভাবেই যোগাযোগটা তৈরি হলো, এবং সে কিছু না জেনেও আমাকে আমন্ত্রণ জানিয়েছে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি খুব আপ্লুত আপনাদের সাথে থাকতে পারে। আপনার প্রশ্নের উত্তরটা শুরুতেই দিই, খুব ছোট করে বলার চেষ্টা করি। বস্তুতপক্ষে 47-এর পরে আপনারা জানেন যে দুই জায়গা থেকে, পাকিস্তান থেকে বহু মানুষ চলে গেছে ভারতে, ভারত থেকে বহু মানুষ চলে এসছে বাংলাদেশে, পাকিস্তানে। সেই সময় আমার বাবাও চলে এসেছিলেন, তো আমরা কিন্তু আসিনি, আমার মা থেকে গিয়েছিলেন। তো সেই সুবাদে আমি কলকাতায় থেকেছি। আমি পড়াশোনা করেছি ওখানে, আমার স্কুল লাইফ, কলেজ লাইফের শুরুতে আমি বঙ্গবন্ধু কলেজের ছাত্র। আমি বস্তুত সায়েন্সের ছাত্র, মেডিকেলের ছাত্র হয়েছিলাম সেই সময়, কিন্তু নকশাল আন্দোলনে জড়িত হওয়ার কারণেই মূলত ওই সময় আমার ভাই একটু করে
মানে মামার সাথে, আমার মামা ছিলেন আজাদের শেখ মুজাফফর হোসেন, সাংবাদিক, খুব বিখ্যাত, ওনার নাম সবাই হয়তো জানবেন। তো মামার কাছে চলে আসলাম, ঠিক ওইভাবেই চলে আসা। তারপরে বাংলাদেশে আমি ৭৬-এ চলে আসলাম, ৭৩ সালে। তো সেইভাবেই থাকা। কিন্তু বাংলাদেশে এসে আমি জড়িয়ে পড়লাম মূলত আব্দুল আবু সাইদ স্যারের সাথে আমার পরিচয় হলো, এবং তখন ঢাকা কলেজে আমি ভর্তি হলাম। স্যার বললেন যে তুমি সায়েন্সে কেন পড়বে? আর তখন তো সায়েন্স আমার পড়ার কোনো স্কোপও নাই, কারণ সায়েন্স থেকে আমাদের ওই ইমিগ্রেন্ট সার্টিফিকেট নিতে হয়। তো সুতরাং আমি স্যারের পরামর্শ অনুযায়ী আমি বাংলাতে ভর্তি হলাম। এইভাবেই ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এর ওই সময়ে মূলত ৭৫ সালে আমাদের যে অবস্থাটা শুরু হয় বাংলাদেশে, বঙ্গবন্ধু মৃত্যুর পরে সপরিবারে তাকে হত্যা করার পরে আমরা কিন্তু খুব অস্থির হয়ে উঠি, এবং সেই সময়ে আমাদের 4 নেতাকে মেরে ফেললো। তো সুতরাং, এবং সাংঘাতিক মানে সামরিক শাসন যেভাবে একটা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গেল, এবং আমরা গোটা দেশবাসী আমরা শঙ্কিত হয়ে উঠলাম। আমরা ভেবেছিলাম যে একটা, প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর এই হত্যাকে আমরা কখনোই মেনে নিতে পারিনি। আমাদের ভিতর থেকে অসম্ভব একটা অস্থিরতা কাজ করছে, আমরা কিছু বলার চেষ্টা করছি। সেই সময় মহিলা সমিতি কেন্দ্রিক যে নাট্য আন্দোলন, সেই নাট্য আন্দোলনের সাথে আমি জড়িয়েছিলাম। আমি ঢাকা নান্দনিক ৭৭, যেটা, আমি সুশান্ত সাহা ওই কিশোরগঞ্জের লোক। তো আমি নান্দনিক ৭৭-এর ভাইস প্রেসিডেন্ট, এবং এইভাবে আমরা অনেক প্রোগ্রাম করেছি। এবং ওখান থেকে একটা পত্রিকা বার হতো, নাটকের খবর বলে, মহিলা সমিতি কেন্দ্রিক। তো সেটাও আমি সুশান্ত সাহা বের করতাম। এইভাবেই নাট্য আন্দোলনের সাথে জড়িয়ে থাকা। এর পরবর্তী এই আব্দুল আবু সাইদ স্যার তখন তো বিশ্ব সাহিত্য কেন্দ্র শুরু করলেন। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন ফাউন্ডিং মেম্বার, স্যারের সাথে সমস্ত কাজের সাথে জড়িত ছিলাম। এইভাবেই স্যারের সাথে থাকা, পাশাপাশি মঞ্চের সাথে থাকা, এই সময় এইভাবেই কাজগুলো করে যাচ্ছি। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ফিল্ম আর্কাইভ এবং ইনস্টিটিউট থেকে তখন কিউরেটর আব্দুর রউফ সাহেব, আলমগীর কবির, উনি হচ্ছেন আমাদের কোঅর্ডিনেটর, উনি একটা প্রোগ্রাম করছেন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বলে। তো তখন আমরা সব ওখানে আমাদের আকর্ষণ হলো যে আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে আমরা যাব, ওখানে ভর্তি হবো, ওখানে গিয়ে দেখবো যে ব্যাপারটা কি। তো সেই সময় আমরা ওই যে প্রথম ব্যাচে মূলত মোর্শেদ, তানভীর বা আরো অন্যান্য সবাই আমরা ওখানে হলাম। ওখানে আমাদের সাথে জাহাঙ্গীর ভাই ছিলেন, আমাদের অনেকেই ছিলেন, আমাদের রহমান চৌধুরী ছিলেন, আইব হোসেন ছিলেন। তো এইভাবে অনেকেই আমরা সংযুক্ত হলাম। সেইভাবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের, কিন্তু আমি দ্বিতীয় ব্যাচ থেকে বের হলাম। কিন্তু এই যে চলচ্চিত্রের প্রতি আমাদের একটা, আলমগীর কবির বলবো, আমাদের একটা কাতুকুতি দিয়ে দিলেন, যে মনে হলো যে অসম্ভব একটা শক্তিশালী মাধ্যম যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কারণ আমরা তো তখন একটা কথা বলার চেষ্টা করছি, আমরা মঞ্চে কথা বলার চেষ্টা করছি, আমরা লেখার মধ্যে মানে বলার চেষ্টা করছি, চলচ্চিত্রের মাধ্যমে কথা বলার আমরা উদ্যোগ নিচ্ছি, ওই ধরনের প্রস্তুতি চলছে। তো সুতরাং তখন আমার কাছে মানে আমি তখন ভীষণভাবে চেষ্টা করছি যে আমি বাইরে এটা নিয়ে আরো কিছু পড়াশোনা করতে পারি কিনা। তো সেই সময় আমি ভর্তি হলাম উইসকনসিনে, কিন্তু আমাদের কিছু টাকা পয়সা দিতে হয়, তখন $2600 মধ্যে জমা দিতে হয়, কিন্তু ওই পয়সাটা আমি সংগ্রহ করতে পারলাম না। তো সুতরাং ওটা উইসকনসিনে যেতে পারলাম না। কিন্তু সেই সময় আমি আরেকটা চেষ্টা পেলাম, মানে চেষ্টা করেছিলাম ফ্রান্সে। তো তখন ওই সিনেমা ডিরেক্টের উপর, তো ডিরেক্ট সিনেমাতে জন রুশ, উনি হচ্ছেন মানে ফাদার অফ সিনেমা ভ্যারিতে বলা যেতে পারে, ডিরেক্ট সিনেমা। তো ওনার নিয়ন্ত্রণে আমি একটা স্কলারশিপ পেলাম, এবং আমি এখানে পড়াশোনা করলাম। তো ঠিক সেইভাবে পড়াশোনা করতে গিয়ে এখানে থেকে যাওয়া, এবং কারণ ডিরেক্ট সিনেমা হচ্ছে যে ডকুমেন্টারি আরেকটা ফর্ম, যে ডকুমেন্টারি ফিল্ম এসব দেশে কিন্তু একটা আরেকটা সেকশন, যে যেমন আমরা কমেডি, ড্রামাটিক, তারপরে আমরা যে সমস্ত অ্যানিমেশন ফিল্ম, পুলিশি ফিল্ম বা যত ধরনের ছবি আছে, ডকুমেন্টারি ফিল্ম একটা সেকশন। তো এই ডকুমেন্টারি ফিল্মেরও কিন্তু ভালো বাজার আছে বিশ্বব্যাপী। আমাদের দেশে যদিও তার প্রচারটা হয়নি, কিন্তু এসব দেশে আছে। সুতরাং আমি এই সেকশনে মূলত খুব আগ্রহী হয়ে গেলাম, এবং পরে ভাবলাম যে লেখাপড়া করার পরে তখন তার দেশে গিয়ে তো আর এইসব কাজগুলো করার সুযোগ কম, তখন এইভাবে থেকে যাওয়া।
সুতরাং আমার বলা যেতে পারে যে আমি ওইভাবেই একটা পট পরিবর্তন হচ্ছে পরিস্থিতির প্রেক্ষিত থেকে, এই আর কি। তবে আমি এই যে চলচ্চিত্রের মাধ্যমে কথা মানে যেমন বলার চেষ্টা করছি, পাশাপাশি লেখালেখিটাও আমার বেশ আমি সবসময় চিন্তা করেছি কবিতা নিয়ে। মূলত কবিতার জায়গাটা ছিল আমার একটা শখ জায়গা থেকেই কবিতার এসছি বলবো। কবিতার আমাদের বাড়ির একটা পরিবেশ ছিল। আমার নানিজি উনি কল্পনা যেমন কিছুক্ষণ আগে ওর কথাটা বললো, ঠিক আমার বাড়িতেও কিন্তু একটা পরিবেশ ছিল। নানিজি খুব সংস্কৃত পড়তে পারতেন, ভালো পড়াশোনা ছিল। আমার মায়ের মুখে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা শুনতাম, তারপরে আমাদের বিভিন্ন কবিতা উনি পড়ে শোনাতেন ছোটবেলায়। তো সুতরাং এই ধরনের কবিতার একটা কান তৈরি হয়েছিল। আমাদের বাড়িতে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো, আমার নানিজি মারা গেলেন 64-এ, এবং এই পরপরই তার পরের সপ্তাহে আমার বড় বোন, যার বয়স 23 বছর, উনিও পানিতে ডুবে মারা গেলেন। তো সেই মৃত্যুর যে একটা ঝাঁকুনি পরিবারে আসলো, সেটা অত্যন্ত করুণ। আমরা যখন তখন কোথাও গেলে মা জড়িয়ে ধরতেন যেন আমি কোথাও না যাই, কেন মারা যাবো, আমাকেও মেরে ফেলবে বা মরে যাব। তো তখন একটা কেমন একটা আর্তনাদ ভিতর থেকে, কেমন একটা অদ্ভুত একটা প্রশ্ন তৈরি হলো যে মৃত্যুটা কেন, এই ভুবনটা কেন। তো আমার একটা কবিতা তখন আমি লিখেছিলাম ভুবন নামে, যেটা বিহঙ্গ পত্রিকায় তখন আমার প্রথম প্রকাশিত, যে ভুবনের সিচিয়াজি শিশু যৌবন বৃদ্ধ সবই এরই মাঝে হবে লীন, দ্বিগুণ ছড়ায় পৃথিবী কেন নিয়ে এলাও লহেলাও সবই। এইভাবেই কবিতাটা এগিয়ে গিয়েছিল। পরে এ নিয়ে সবটা মুখস্থ নেই, কিন্তু শুরুটা করেছিলাম এইভাবে। তো ঠিক এইটাই ছিল আমার প্রথম প্রকাশিত কবিতা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তারপরে এই কবিতার আমি সবসময় আমার ভিতরে ব্যাপারটা হচ্ছে আমি খুব পরিবেশ পরিস্থিতি প্রেক্ষিত থেকে আমার কবিতাটা আসে। আমি যদি ওইভাবে নিজের জীবনযাপনের সাথে, আমার যাপিত জীবনের সাথে যদি সংশ্লিষ্টতা না থাকে, আমার কবিতা আসে না। আমি কবিতা লিখে ঠিক ওই পরিবেশগত ভাবি, ঠিক আমার ওই ভিতরের আবেগটা আসতে হবে, একটা নাড়া আমাকে পেতে হবে, ঠিক ওইভাবেই আমি কবিতা লিখি। সুতরাং কবিতার এইভাবেই একটা আত্মনিঃসরণ বলবো, এটা লিখি। আর তাছাড়া ফ্রান্সে আমার একটা ক্লাব আছে, দীর্ঘ 10 বছর ধরে আমরা কবিতার একটা ক্লাব আমাদের আছে। এটা ফরাসি, মূলত সবাই ফরাসি, এখানে ফরাসি পাঠক, প্রতি মাসের প্রথম বুধবার। তো এই করতে করতে প্রায় আমরা 76টা সন্ধ্যা করেছি। কিন্তু এখন এই গত মার্চ থেকে আমাদের বন্ধ এই কোভিডের কারণে। এখন এটা আর হচ্ছে না, এবং আমার মনে হচ্ছে না আর এটা আমরা করতে পারবো। তো সুতরাং এটা এখন দীর্ঘকাল বছর পরে এটা প্রায় বন্ধ হতে যাচ্ছে। আমরা একটা চর্চা করতে পেরেছি এবং একটা যোগাযোগ তৈরি হচ্ছে, কারণ এখানে সাম্প্রতিক কালের কন্টেম্পোরারি যে সমস্ত পোয়েট প্যারিসের বা ফ্রান্সের বিভিন্ন জায়গার, তারা কিন্তু মোটামুটি সবাই এসছেন আমাদের কাছে, এবং খুব উল্লেখযোগ্য সব কবি, যাদের মধ্যে মালামে পুরস্কার পেয়েছে, অ্যাপোলিনে পুরস্কার পেয়েছে, ফ্রান্স একাডেমি থেকে পুরস্কার প্রাপ্ত কবি, এই সমস্ত কবিরা এসছেন। এবং আমাদের একটা যোগাযোগ তৈরি হয়েছে, এবং কবিতার যে একটা বিচরণ, একটা জগৎ, সেই জায়গাটা তৈরি হচ্ছে, এবং ওই সম্পর্কটা বুঝতে পেরেছি। সুতরাং এটা আমার পাশাপাশি এটা একটা বেশ ভালো দিক, যেটা হচ্ছে যে পাশাপাশি আমাদের অবস্থানটা আমি বোঝার চেষ্টা করি যে আমরা কোথায় আছি। সুতরাং এটা একটা অদ্ভুত একটা বিচরণ বলা যেতে পারে আর কি। আর পাশাপাশি আমার কাজটা তো করি, আমি চলচ্চিত্রকার, এবং সেই হিসাবে আমি ফ্রান্স টেলিভিশন বা ইউরোপিয়ান টেলিভিশন নেটওয়ার্ক, আমার অনেকগুলো কাজ আছে, এবং যা কাজগুলো করছি সেগুলো মোটামুটি এই সমস্ত এলাকায় যায়, কিন্তু বাংলাদেশে এখনো এইসব ছবিগুলো দেখানো হয়নি। অসাধারণ, অসাধারণ। আপনার কথা শুনছিলাম মুগ্ধ হয়ে, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আরো শুনবো আপনার জীবন নিয়ে কথা। এই পর্যায়ে আমার দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে আপনার কণ্ঠ যেভাবে বলছেন, আপনি যেভাবে দুটো আপনি পংক্তি পড়লেন কবিতার, তাতেই বুঝেছি যে আপনি অসাধারণ পড়েনও, আপনি সুন্দর লেখেন এবং দারুণ পড়েন। তো আপনি এই পর্যায়ে একটা কবিতা আপনি দেন, আপনি আমার দর্শক শ্রোতাদের জন্য, তারাও আপনার একটি কবিতা নিক, তারপরে না হয় আমরা আরো কথায় যাব। একটি কবিতা। ঠিক আছে, আমি সাম্প্রতিক হিট বাংলা থেকে এই যে বিশ্ব সাহিত্য সমাবেশ থেকে একটা ওই পত্রিকায় একটা কবিতা বেরিয়েছে, সেটা হচ্ছে ল্যাম্পোদোসায় লাশ। ল্যাম্পোদোসা হচ্ছে যে ইটালির একটা দ্বীপ, যেটা থেকে বহু জায়গা থেকে লোকজন আসে, এবং আপনি জানেন যে ল্যাম্পোদোসায় বহু নৌকা ডুবিতে অনেক মানুষ মারা গেছে, এবং দুর্ভাগ্যক্রমে আমি জানতে পেরেছি বহু বাঙালিও
বাংলাদেশিও মারা গেছে, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে আসে এবং ওই সমুদ্রটা পার হতে গিয়ে জাহাজ ডুবি হয়ে যায় এবং এই জাহাজ ডুবে বহু মানুষ মারা যায়। তো আমি ঘটনাচক্রে একবার ইটালিতে ছিলাম সেই সময়। তো সেই সময় আমি জানতে পারলাম যে ওই জাহাজ ডুবি হচ্ছে এবং তাতে 3 জন বাঙালি মারা গেছে। তো এমনি অনেকেই মারা গেছে, তো সেখানে এটা আমাকে দারুণভাবে শর্ট করেছিল। তো লাম্পোদোসের উপর আমার এমনি লেখা আছে একটা, কিন্তু আমি আর একটা সনেট করেছি। এই সনেটটাই আমি পড়ছি। লাম্পোদোসায় লাশ। বালুতে আঙুল কেটে সখী বেঁধেছিল ঘর, ঘরের দেয়ালে ছলাৎ ছলাৎ স্বপ্নের ঢেউ, বনেতে দাও দাও আগুন জ্বেলেছিল কেউ, নীরবে পুড়ছিল সখীর মন মনের ভিতর। দূর থেকে দূরে সমুদ্রে মিলে গেল জাহাজ, আকাশে বাতাসে কাঁদছিল হাজারো গাংচিল, কৃষ্ণের বাঁশিতে ভরে গেল মেঘ, আকাশ নীল, চোখের ভেতর বিদ্যুৎ মেঘ, মন্দির বিপুল সাজ, জমি জমা সব ধনীরে বিক্রি করে প্রাচীন বাস, ঘরের দাসিরে ফেলে ইউরোপে গেল দাস। সূর্য ডুবলো গভীর সমুদ্রে জাহাজ সাথে নিয়ে, ভোরের পাখির ডানায় উতলা সাগরে বেদনার সুর, রোদের রঙে বাতাসে লেখা ইতিহাস ছুটলো ধে। আমি এটা করি, ভোরের পাখির ডানায় উতলা সাগরে বেদনার সুর, রোদের রঙে বাতাসে লেখা ইতিহাস ছুটলো ধে, ল্যাম্পোদোসা দ্বীপে ভেসে উঠেছে বাঙালির লাশ। ধন্যবাদ। আমি এটাই শুরু করলাম আর কি, পরে দারুণ 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 দারুণ, খুব সংবেদনশীল একই সঙ্গে, আর পাঠ আবৃত্তিও খুব সুন্দর ছিল। আমি দেখতে পাচ্ছিলাম না, মানে আমার চট একটু ডিস্টার্ব করছে। তারপরেও আপনার ভোকাল শুধু আপনার না, কবির আপনারা মানে দুজনেরই ভোকাল অসাধারণ অসাধারণ আসছে। তো কাজেই চলুন এবার আমরা সুপ্রিয় দর্শক চলুন আমরা আজকে আরেকজন কবি আছেন, কবি রহিমা আক্তার কল্পনা, তার কাছ থেকে আমরা আবার কবিতা শুনবো। আমি প্রথমেই বলেছিলাম যে উনার অনেক হাইকু আছে, যে উনি প্রায় 350 হাইকু, এবং উনাকে আঞ্চলিক কথার কোনো যদি সঙ্গীত কোনো জায়গায় যদি সে হাইকুর জায়গা থাকে, এটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতন ওই জায়গা দখল করে নিয়েছেন, এবং এটা উনি অর্জন করেছেন এই জায়গাটা। তো আমি এই পর্যায়ে উনাকে আমি অনুরোধ করব দুটো কথা বলা হাইকু নিয়ে, তারপরেই আমরা হাইকু আপনার পরিবেশনা শুনবো। চলো, কিভাবে অনুপ্রাণিত হলেন আপনি হাইকু লিখতে? জি, ও হাইকুর সঙ্গে আমার সংযোগটার কথা বলছি, কিভাবে আপনি হ্যাঁ, এই সংযোগটা হচ্ছে কবি আবিদ আনোয়ার, ইনি বাংলাদেশের খুব নামকরা একজন কবি এবং ছন্দ বিশেষজ্ঞ। তো খুবই মেধাবী কবিও, আর ভীষণভাবে কট্টর আপসহীন। যদি তিনি কোনো একটি জিনিসকে কালো বলেছেন, তো এইটাকে কোনোভাবেই তাকে দিয়ে আর সাদা বলানো যাবে না, এই ধরনের আর কি, এবং একটু মেজাজি। তো 2005 সালে মানব জমিন পত্রিকার ঈদ সংখ্যায় উনি একটি প্রবন্ধ লেখেন, কিশোরগঞ্জ আমার কিশোরগঞ্জ। তো ওই পত্রিকাটিতে হঠাৎ করে, আমি তো ওনার সঙ্গে আমার পরিচয় ছিল না, তো ওই পত্রিকায় দেখি যে কিশোরগঞ্জ আমার কিশোরগঞ্জে উনি কিশোরগঞ্জের কবি সাহিত্যিকদের আলোচনা করতে গিয়ে উনি লিখেছেন যে মহুয়া মলুয়ার দেশের এবং বাংলার আদি নারী কবি চন্দ্রাবতীর মাটিতে জন্মগ্রহণ করে কিশোরগঞ্জে নারী কবিদের সংখ্যা অনেক কম, কিন্তু সেই সংখ্যাল্পতা পুষিয়ে দিয়েছেন গুণের দিক থেকে আমাদের। উনি তখন তো এটা বিংশ শতাব্দীর চন্দ্রাবতী হিসেবে আমাকে তিনি বলেন, এটা ডক্টর আশরাফ সিদ্দিকী স্যারের দেয়া নাম আমাকে, 20 শতকের চন্দ্রাবতী। তো উনি আমার কয়েকটা কবিতা আলোচনা করেছেন, সেই সূত্রে আমি তার সাথে তারও বছর খানিক পরে তার সাথে পরিচিত হই, এবং তিনি আমাকে ইনভাইট করেন একটা
উপলক্ষে কিশোরগঞ্জের ছড়া উৎসব হয়, ওখানে উনি একটা পদক পেয়েছেন। পদক প্রাপ্তি উপলক্ষে তিনি আমাকে এবং কবি তপন বাগচিকে একটা লাঞ্চে আর কি দাওয়াত করেন। তো সেখানেই তার সঙ্গে আসলে পরিচয়টা গাঢ় হয় তো তখন থেকে, এবং তিনি আমাকে বলেন যে একটা বিষয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই। তো তিনি তখন ICDDRB তে চাকরি করেন, আমার বাচ্চা ছোট, তো ওকে আমি স্কুল থেকে নিয়ে ওনার ওখানে চলে যেতাম এবং দুপুরের খাবার প্রায়ই ওনার ওখানে খেতাম, এবং উনি ধীরে ধীরে কবিতার এটা সেটা ছন্দ টন্দ অনেক কিছু আলাপ টালাপ করতেন, এবং অবশ্যই সাংঘাতিক নির্মোহ দৃষ্টিতে আর বুঝতেই পারছেন একটু কট্টর ভঙ্গিতে। তো যা হোক, তো উনি বলেছেন যে আপনার একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাটা সকলের থাকে না, আমি এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নতুন একটা কবিতার ফর্ম প্র্যাকটিস করাতে চাই বাংলাদেশে। কি সেটা হাইকু। শুনেই আমার প্রথমে উল্টা দিকে দৌড় দিতে ইচ্ছে করেছে, কারণ হাইকু, লিমেরিক, পান্তুম এই জিনিসগুলো আমাকে কখনো আকৃষ্ট করেনি, কোনোদিন না। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, আকৃষ্ট হওয়ার দরকার নাই, জিনিসটা শুনেন তো। তারপরে উনি আমাকে কয়েকটা শোনালেন। তো এটা অন্য একজনের লেখা, দুলাল বিশ্বাস বলে একজন কবির হাইকু, আর ওনার নিজের একটা উনি শোনালেন, বিরান বিল, হতাশ মাছরাঙা, ভুলে গেছি, যাই হোক এটা আমি একটু পরে পাবো। তো ওই তার ওই হাইকুটা শুনে আমার খুব ভালো লাগে, দারুণ তো, এটার মধ্যে একটা সম্পূর্ণ কবিতার একটা টেস্ট আছে, কিন্তু মাত্র 17টা সিলেবল, দারুণ তো। উনি বললেন যে আরো 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 শোনেন, আপনি দুই একটা লেখার চেষ্টা করেন তো। তারপরে উনি বললেন যে কি কি থাকতে হবে হাইকুতে, সেইটা শুনে তো আমার প্রথমে ভয় ধরে গেল, কারণ এত কিছু ঠিক রেখে হাইকু লেখা আমার পক্ষে সম্ভব না। আমি তো প্রথমেই না করে ফেললাম, বলতে গেলে নাই করে ফেললাম আর কি, যে আমি এটা পারবো না। উনি বললেন না না, চেষ্টা করেন চেষ্টা করেন, আপনার সেই ক্ষমতা আছে। তারপরে আমি চেষ্টা করতে থাকলাম, এবং চেষ্টা করতে 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 যেটা হলো, উনি স্কুল মাস্টারের মতো, আমি লিখে নিয়ে যেতাম, আজকে দুপুরে কিন্তু আমার এখানে খাবেন, মনে আছে তো, ছেলেকে নিয়ে এখানে চলে আসেন। তো আমি চলে যেতাম, বুঝতাম যে আজকে আমাকে পরীক্ষা দিতে হবে, কি কি লিখেছে আমি নিয়ে যেতাম, এবং সেগুলো উনি দেখে কোনটা টিক কোনটা এরকম কেটে ক্রস করে দিতেন, এটা হয় নাই, কেন হয় নাই সেটাও ব্যাখ্যা করতেন। তো এরকম চলতে চলতে দেখা গেল যে 3-4 মাস ধরে আমি অনেকবার ওনার ওখানে গিয়েছি, আমি এবং আমার পুত্র যথারীতি, এবং প্রতিবার আমি কিছু কিছু হাইকু নিয়ে গেছি, সেই হাইকু গুলো উনি দেখে দেখে কারেকশন করে দিয়েছেন। তবে এই হাইকু লিখতে গিয়ে এবং দেখা গেল যে আমার কবিতা লেখা আর হচ্ছে না, আমি কোনো কবিতা লিখতে পারি না, আমি খুব ভয় পেতে থাকলাম যে আমি কি কবিতা আমার কাছ থেকে বিদায় নিল, আমার প্রথম ভালোবাসা সাহিত্যের প্রশ্নের মধ্যে। তো আমি দেখলাম যে মুশকিল, এটা যদি হয় তাহলে তো আমি মরেছি। আর আমার যেটা হতো, আমি সব জায়গায় হাইকুর প্রতীক খুঁজতাম, সিম্বল খুঁজতাম, তারপর হাইকুর চিত্র খুঁজতাম, এবং মিলায় মিলায় লেখার চেষ্টা করতাম। এরকম যখন হলো, তখন তো আমি ভাবলাম যে আমি আর হাইকু লিখবো না, যতই উনি বলেন না কেন আমি এটা লিখবো না, কারণ কবিতা মরে যাচ্ছে। কিন্তু ততদিনে আমি প্রায় 200-র মতো হাইকু লিখে ফেলেছি 4 মাসে, এবং এই 4 মাসের প্রতিদিন আমার মাথা ব্যথা হতো এই হাইকুর কারণে, সারাক্ষণ আমি একটা ঘোরের মধ্যে থাকতাম। তারপরে ওনার বিবেচনায় সেই হাইকুগুলো যথাযথ প্রকরণের বাংলা হাইকু হলো। যথাযথ প্রকরণ কিভাবে আমি বলছি। প্রথমত কয়েকটা যে বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে ওগুলো রক্ষা করে আমি লিখেছিলাম। যথাযথ মাত্রা ও অক্ষর বিন্যাস, জাপানি অঞ্জি যেরকম 5-7-5 মাত্রা, বাংলাদেশে তো সেটা করা সম্ভব হবে না, কারণ আমাদের ছন্দের মধ্যে অঞ্জি নাই, স্বরাংশ দিয়ে যে অর্থ প্রকাশ করে ওটা আমাদের মধ্যে নেই, সুতরাং আমরা এটাকে মাত্রা হিসেবেই ধরলাম 5-7-5 এই সিলেবেল ভাগ। একটি ছবি, চিত্র ও চিত্রকল্প। 3 নম্বর হলো চিত্রকল্পটির মাধ্যমে ক্ষেত্র বিশেষে একটি প্রতীকী অর্থ, যা চিরায়ত মানবিক সম্পর্ক, ব্যঙ্গাত্মক সমাজ পর্যবেক্ষণ, সমকালীন মূল্যবোধ ইত্যাদিকে প্রকাশ করে। 4 নম্বর বৈশিষ্ট্য কোনো বিশেষ কাল বা ঋতু নির্দেশক উপাদান। এটা একসময় অপরিহার্য ছিল জাপানি হাইকুতে, এখন আর সেটা নেই, তবে থাকলে অবশ্যই এটা একটা প্লাস। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে 5 নম্বর,
সংবেদনশীল ব্যঞ্জনাময় শব্দের সমন্বয়, যাতে কবিতার লালিত্য ও আকর্ষণীয় ছন্দদোলা পাঠককে কবিতার সঙ্গে একাত্ম করে। এবং শেষ বৈশিষ্ট্য যেটা, এটা আমরা রেখেছি, এটা সাধারণত শুরুর দিকে জাপানি হাইকুতে ছিল না, কিন্তু এখন সারা পৃথিবীতেই চর্চা হচ্ছে। সম্ভব হলে প্রথম এবং তৃতীয় পংক্তিতে অন্তমিল। কি জন্য? আমরা যেহেতু একটা বিশিষ্ট জনপ্রিয় আন্তর্জাতিক ফর্মকে এবং ক্ষুদ্রতম আঙ্গিকের একটা কবিতাকে আমাদের দেশে মানুষের মধ্যে চেনাতে চাচ্ছি, জনপ্রিয় করতে চাচ্ছি, সুতরাং আমাদের তিনটে ছন্দের মধ্যে, প্রধান তিনটে ছন্দের মধ্যে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত, তার মধ্যে যেই ছন্দটি সবচেয়ে বেশি সহজে চলে, যার চাল সবচেয়ে মানে সহজে মানুষের কাছে পৌঁছায়, এবং অন্তমিল থাকলে সেই চালের মধ্যে এই ছোট্ট কবিতাটি সহজেই পাঠককে টানতে পারে, তার জন্য আমরা অন্তমিল রেখেছি। এই বৈশিষ্ট্যগুলো রেখে এখন অবশ্য সারা পৃথিবীতেই অন্তমিল সহ হাইকু রচিত হচ্ছে এবং অন্তমিল সহ লেখা হাইকু পুরস্কৃতও হচ্ছে সারা পৃথিবীতে। সুতরাং আমরা সেভাবে লিখছি এবং দেখলাম যে কিছুদিনের মধ্যে এই হাইকুগুলো বিভিন্ন কাগজে আমি পাঠাতে থাকলাম এবং দৈনিক সংবাদ, যুগান্তর, নয়াদিগন্ত, কালীয় কলম, ইত্তেফাক, নানান জায়গায় আমার হাইকুগুলো কখনো 1 ডজন, কখনো 2 ডজন, কখনো 20টা, কখনো 22টা এরকম করে ছাপা হতে থাকলো এবং লোকজন খুব নিতে থাকলো। তো তারপরে উনি বললেন যে আপনি কি জানেন এই বাংলা হাইকু রবীন্দ্রনাথ চালু করার উদ্যোগ নিয়েছিলেন। উনি জাপান থেকে এসে তার জাপান যাত্রী বইটিতে 2টো হাইকু লিখেছিলেন, কিন্তু 5-7 5 মাত্রার বিন্যাস ছিল না, ইত্যাদি ইত্যাদি। উনি ওইখান থেকে শুরু করে এখন পর্যন্ত একটি বিস্তারিত প্রবন্ধ লিখলেন কালীয় কলমে। ওটা ছাপা হলো 2010-এর মার্চ সংখ্যায় বোধহয়। এবং ওইখানে উনি একদম অনুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়ে দিলেন যে এখন পর্যন্ত কেন বাংলা কবিতার ইতিহাসে ভারত বাংলাদেশ 2 ভূখণ্ড মিলে কোথাওই যথাযথ প্রকরণে বাংলা হাইকু লেখা হয়নি। প্রথম যথাযথ প্রকরণের বাংলা হাইকুটি কবি আবিদ আনোয়ার লিখেছেন এবং এর পরে আমরা দুজন তাকে অনুসরণ করেছি, দুলাল বিশ্বাস এবং আমি। এবং এখন আমাদের বাংলাদেশ হাইকু সোসাইটি আছে এবং সেখানে বাংলাদেশের প্রখ্যাত কবিরা আছেন। কবি হায়াত সাইফ, কবি রফিক আজাদ ছিলেন, কবি মাহবুব সাদিক, কবি কামাল চৌধুরী, সালেহা চৌধুরী, তারপর আমাদের সঙ্গে মাহমুদ কামাল আছেন, উনি হচ্ছেন আমাদের প্রথম যাদের নাম বললাম তারা আমাদের উপদেষ্টা, তারপর মাহমুদ কামাল আমাদের সহসভাপতি, এবং গৌরাঙ্গ মহন্ত আছেন, শান্তা মারিয়া, জুনান নাশিদ, কামরুল হাসান, অনেক বড় কমিটি। এবং আমরা প্রতি মাসের প্রথম বৃহস্পতিবারে একটা আসর করি। আসরটার নামই প্রথম বৃহস্পতি, বাংলাদেশ হাইকু সোসাইটির। তো কিছুদিন বন্ধ আছে, বুঝতেই পারছেন, এই প্রায় বছর খানিক হয়ে এলো বন্ধ আছে, আর বছর খানিক না, 8-10 মাস হবে। আর আমরা শুরু করেছিলাম 2010-এ, আমাদের নিয়মিত এই চর্চাটি চলে আসছে। আমরা এখন ত্রিভাষিক একটি সংকলন করতে যাচ্ছি জাপানিজ হাই কমিশনের সহযোগিতায়, বাংলা, ইংরেজি এবং জাপানিজে। এই হচ্ছে আমাদের। তো আমি পরিকল্পনার কথা বললাম এবং কার্যক্রমের কথা বললাম, এখন কয়েকটা হাইকু পড়ি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পড়ো। আমার প্রথম হাইকুটি আমি সব জায়গায় পড়ি, আজকেও পড়ছি। অবোধ শিশু, দুঃখিনী মার কোলে অপাপ যিশু। কালো করাত, সুদিন চিরে ফুরে নাশে বরাত। হোঁচটে থামা, বাঁকানো আংটাতে বেঁধেছে জামা। দুবলা চালা, খুঁটিও টলমল, নামে দোচালা। উজানি গান, স্রোতের কানে বলে
বসতি ভাঙ। ব্যাঙের ছাতা গজিয়ে উঠে বলে মিতালি পাতা। ছেটে বালিকা গলিত সোনা রং অগ্নি শিখা। তারপর আর দুই একটা পড়বো। পড়ুন। আচ্ছা আচ্ছা। ইটের খাঁচা রঙের বালাখানা লাগোয়া কুঁড়ে। জমি জিরাত সকল ছেড়ে ছুড়ে কপালে হাত। রাজ আসনে ভাঁড়কে দেখে হাঁকে শেয়াল বনে। খোঁয়ার খোলা জগৎ খোঁয়ার খোলা দাঁতাল মোষ করে জগৎ ঘোলা। এরকম। তো আমার ধারণা হাইকু চর্চা আমাদের দেশে যেভাবে এখন মোটামুটি ভাবে আগ্রহ তৈরি করেছে এবং চর্চাটা শুরু হয়েছে, আমরা হাইকুকে আমাদের নিজস্ব ফর্মে জাপানিজ নিয়ম মেনে রেখে রীতি মেনে নিজস্ব ফর্মের সঙ্গে আত্মীকরণ করে এটিকে একটি জনপ্রিয় ফর্ম হিসেবে বাংলা সাহিত্যে চালু রাখতে পারব। ধন্যবাদ। অসাধারণ একটি দায়িত্ব এবং কাজ করে যাচ্ছেন আপনি, এবং আপনি পারবেন। হ্যাঁ বলছি। ও আরেকটা কথা, বাংলাদেশ হাইকু সোসাইটির সভাপতি, বাংলাদেশ হাইকু সোসাইটির প্রেসিডেন্ট হচ্ছেন কবি আবিদ আনোয়ার। আর উপদেষ্টাদের কথা আগে বলেছি। আর মহাসচিব করা হয়েছে আমাকে। এখন পর্যন্ত আমি মহাসচিব হিসেবে আছি। আমাদের কমিটি আবার এরকম 2 বছর পর পর চেঞ্জ হয়, হয়তো চেঞ্জ হবে। অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি রহিমা আক্তার কল্পনা শুধু কবি না, হাইকু কবি। একটা নতুন, এটা বিশেষ উপাধি ওনার জন্য। উনি লেখক, উনি গবেষক, উনি প্রাবন্ধিক, তাছাড়াও উনি বাচিক শিল্পী। কতগুলো কোন দিকে, মানে বললাম একটু আগেই বলেছি যে উনি যেখানে যেখানে হাত দিয়েছেন সব জায়গায় ওনার সোনা ফলেছে। অসাধারণ। আসবো আপনার কাছে আরো। এই পর্যায়ে আমি একটু, আমাদের আরেকজন অতিথি অপেক্ষায় আছেন, সেই অতিথিকে নিতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন। আজকে এই যে নিয়মিত পরিবেশনা, এই কবিতা অঙ্গন, এই কবিতা অঙ্গনে আজকে আমাদের সঙ্গে দুজন গুণী ব্যক্তি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশ থেকে কবি রহিমা আক্তার কল্পনা, যার কথা শুনছিলাম আমরা এতক্ষণ, তন্ময় হয়ে শুনছিলাম, মুগ্ধ হয়ে। অসাধারণ অসাধারণ, উনি প্রতিভাময়ী। আরেকজন আমাদের প্রতিভাবান, আমাদের পুরুষ গুণী ব্যক্তি, পণ্ডিত মানুষ, ফ্রান্স থেকে উনি এসেছেন, প্রায় প্যারিস থেকে এসেছেন, কিন্তু উনি বিদেশে গেছেন, লেখাপড়া করেছেন, একটা শিল্প, ডকুমেন্টারি ফিল্ম, আমরা জানি যে কথা বলে, ছবি কথা বলে, সেই ছবিকে কথা বলানোর জন্য কিন্তু উনি কিন্তু এই জায়গায়, এটা একটা বড় একটি তার একটা চ্যালেঞ্জ। একটু বলি ওনার সম্পর্কে আমি। উনি সম্প্রতি একজন ফ্রান্সের একজন বাচিক শিল্পী এবং কবি আন্তে মেনহা, আমার যদি ভুল না হয়ে থাকে, আন্তে মেনহা, তার উপরে একটি তথ্যচিত্র করেছেন। তিনি কিন্তু বাংলাদেশের কবি শামসুর রহমানের উপরেও তথ্যচিত্র করেছেন এবং তার যে সৃষ্টিগুলো আছে, এবং সম্প্রতি আন্তে মেনহা এসে বিরাট একটি আলোড়ন তুলেছে বিশ্ব চলচ্চিত্রে। আমি আশা করব, আমি আরহাম ভাইকে বলি যে আপনার এই চলচ্চিত্রটি সম্পর্কে কিছু বলবেন। নিশ্চয়ই বলবেন। ডক্টর ইউনুসকে নিয়ে উনি ডকুমেন্টারি করেছেন। জি 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 জি, আমি জানি। অসাধারণ অসাধারণ মানুষ। এই কথা বলছিলাম যে উনি ফ্রান্সে বসে আছেন, কিন্তু উনার মন পড়ে আছে বাংলাদেশে, বাংলাদেশের সাহিত্যিক, তাদেরকে নিয়ে উনি ডকুমেন্টারি করেছেন এবং এগুলো বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। চলুন আমরা যাই আমাদের আজকে আমাদের অতিথি, আমাদের কবি আমিরুল আরহাম। কবি আমিরুল আরহাম আমার মনে হয় সাথী আছেন নাকি, বোধহয় উনি নেই, থাকলে হয়তো আসতে পারতেন। ঠিক আছে, উনি ততক্ষণই আমরা আপনার কাছে আরেকটি কবিতায় যাই, ততক্ষণ হয়তো আমাদের সঙ্গে সংযুক্ত না থাকবার তো কথা নয়, উনি আছেন বলে আমি জানি। থাকলে উনি আমাদের স্ক্রিনে আসতেন। আমাদের সম্পূর্ণ তো মানে আমাদের যে পরিচালনায় আছেন সিদ্ধার্থ দে, উনি পুরো প্রোগ্রামটা পরিচালনা করছেন। উনি দেখতে, উনি কাছে নেই, হয়তো কোনো কারণে হয়তো উনার নেট প্রবলেম হতে পারে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আমরা এই পর্যায়ে কবিতা শুনছি, কবি রহিমা আক্তার কল্পনা। চলুন। কবিতার নাম মার্বেল।
এটি উৎসর্গ করা আছে গল্পকার ঔপন্যাসিক বেতার কর্মকর্তা হেদায়েতুর রহমানকে। মার্বেল। মার্বেল খেলায় আমি কখনো জিতিনি। হাতের দুর্বল টিপ কখনো দৈবাত লক্ষ্যভেদ করে গেলে লটারি জেতার মতো আনন্দিত মুখ চোখ দেখে সঙ্গী প্রতিযোগীদের মুখে চাপা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠলেও আমি বড় আশান্বিত হয়ে উঠতাম। কোনোবার আমার সে জয়ের প্রত্যাশা সফল হয়নি। দীর্ঘ সময়ের শেষে দৈব বিজয়ের পর প্রতিবার অনিবার্যভাবে কুপোকাত। জায়গা বদল করেছি অনেক। স্বাক্ষর কাকুর ভিটে, রঙ্গু ডাকাতের বাড়ি, তে পথের প্রশস্ত গোপাট, মঙ্গল দাদুর রূপালী উঠান প্রান্ত, তারা ভরা রাতের আকাশ যেন ঝকঝকে সাদা। কোথাও আশানুরূপ উত্তরণ নেই। ক্রীড়া সঙ্গী বদলেও যথাপূর্বং তথা। হাত থেকে ছুঁড়ে মারলেই বহুরঙা কাঁচের গোলক আমার জয়ের দারুণ বাসনাটুকু খুন করে ছুটে গেছে যত্রতত্র অনুমানাতীত। জীবনেও ঠিক সেরকম লক্ষ্যভেদ কখনো হলো না। জীবন কি দুরন্ত বাল্যকালের হাত ছাড়া অবাধ্য মার্বেল? জীবনকে অবাধ্য মার্বেল, অসাধারণ, অসাধারণ করেছেন আপনি। পরের কবিতা। জি পড়ুন প্লিজ। পরের কবিতা পাতা কুড়ানিয়া। আমি পাতা কুড়ানিয়া মেয়ে, আমার ছিল না কিছু। আমি পাতা কুড়ানিয়া মেয়ে, আমার ছিল না কিছু। গৃহ নয়, বিত্ত নয়, স্বপ্ন নয়, স্বজনের প্রকট অভাব। তার ছিল, ছিল তার সবকিছু। চন্দ্র, সূর্য, উঠোনে পূর্ণিমা, স্বজনের কোলাহল, নদী জলে বিম্বিত সুখের মুখ, গৃহে মজবুত ছাদ, দুধ ভাত। ক্রমশ পাতাল থেকে স্বর্গ আরোহণ মোহে সর্বোচ্চ বাজার দরে নিজেকে বিক্রয়যোগ্য করে তুলবার স্বপ্ন। সর্বদেহে খাদ্যপ্রাণ, স্নেহ শর্করার সুষম মিশ্রণ। সুনিদ্রার রাতগুলো পাশাপাশি সমেহনে অনিদ্র রাতেরা। শখের শিল্পের সাথে পরিমিত বুদ্ধিচর্চা, সব সব ছিল তার। তবু তার তস্কর হবার সাধ জেগেছিল ভূমিগর্ভে অগোচর ভ্রূণের মতন। তবু তার তস্কর হবার সাধ অসতর্ক সাধ নয়, রক্তে তার নিবিড় ঘুমিয়ে থাকা গুপ্ত প্ররোচনা। আমি পাতা কুড়ানিয়া মেয়ে, আমার ছিল না কিছু। উত্তরে বাতাস ছিল একান্ত বান্ধব, বন্ধু ছিল কখনো দক্ষিণা। শুকনো পাতা ঝরিয়ে দিত তারা। নির্বান্ধব শীতে ওই পাতাদের আত্মাহুতি আমাকে উষ্ণতা দিত। আমার ছিল না আর কেউ। তবু সে আমার অপার দীনতা ঘিরে আরো কিছুটা শূন্যতা যোগান দিতে তস্করের নীচতায় সন্তর্পণে শব্দহীন তীব্র ছুটে এলো। প্রেমে কিংবা অপ্রেমে, আক্রোশে, আশ্লেষে। প্রেমের অপর নাম পরাক্রম, হয়তোবা সেই বোধে। তারপর ঘুম নেই, রাত্রি দিন আলো অন্ধকার নেই, পথ ঘাট রৌদ্র ছায়া লোকচক্ষু নেই। বাসনা কলম থেকে ঢেলে দিয়ে সোনা জল পাতা কুড়ানির গর্ভে একদিন জমা রেখেছে সে অতর্কিত জীবন বকুল। আমি পাতা কুড়ানিয়া, নির্বাসিতা একাকী ডম্বিনী। দিনক্ষণ পার হলে তার জন্য অপরূপ বিনাশের প্রাণজ কুসুম জমা করে দিয়েছি কালের হাতে, মানুষের সভ্যতার স্রোতের সবল হাতে। একদিন তাকে বুঝে নিতে হবেই নিজের বোনা
জটিল গণিত। একদিন তাকে বুঝে নিতে হবেই নিজের বোনা জটিল গণিত। আমি পাতা কুড়ানিয়া নারী, শতক শতক জুড়ে অজড় মৃত্যুহীন। আমার ছিল না তেমন প্রহরাধীন কিছু, তবু সে অদ্ভুত আগ্রাসে সম্পূর্ণ অধিগ্রহণ শেষে অন্তরীণ হয়েছে নিজেতে, নিরুদ্দিষ্ট, যেন বা সে গোলার্ধের কোথাও সে নেই। আমাকে যে দয়ালু বৃক্ষেরা দিত মরা পাতা, তারা খুব অশ্রুময় হয়েছিল। কেঁদেছিল উত্তরে বাতাস, দক্ষিণাও। যে পথে হেঁটেছি বহু সন্ধ্যা, তার নম্র বালু, দুপাশের খুনসুটি করা কাঁটা ঝোপ, খড়ের চালার নিচে হলুদ আলোর বাতি, কেঁদেছিল খুব। তবু আমি কাঁদিনি শুধু, আমি কাঁদিনি শুধু। জেনে গেছি চতুর বাণিজ্য শেষে তস্করের ক্ষিপ্রতায় যে গেছে, সে হৃতজন কোনোদিন আমার ছিল না। তার কিন্তু ছিল সব, তার ছিল সব কিছু। আমি পাতা কুড়ানিয়া নারী, আমি পাতা কুড়ানিয়া নারী, লৌকিক আচার মুক্ত, নির্বাসিতা, যেন বা ডম্বিনী। আমার ছিল না হারাবার কিছু, আমার সন্তাপ নেই। অসাধারণ, ধন্যবাদ। অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম। এই কথা মালাসে দিয়ে সাজিয়েছেন, আমি পাতা কুড়ানিয়া নারী। অসাধারণ বললেন আপনি, পড়াও চমৎকার হয়েছে আপনার। আমার দর্শক শ্রোতা অবশ্যই তারা আপ্লুত আপনার শুনে। খুবই কিন্তু আমি যে আইনগত নিরাপত্তা নিয়ে এখন একটা অনুরোধ করতে চাই, আপনার একটা জি বলুন। কবিতা শুনবো, আপনার কবিতা শুনবো। আচ্ছা আচ্ছা, কবিতা হবে দেখি। প্লিজ। তার আগে আমার মনে হয় যে আমাদের যে আমিরুল ভাই আসেন নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চমৎকার একটি কবিতা, আমি বলেছিলাম প্রথমেই যে একটি কবিতা, একটি মায়াময় একটা কবিতা সন্ধ্যা হবে, তাই হচ্ছে। কিন্তু চমৎকার একটি কবিতা সন্ধ্যা আমরা আমাদের কবিরা আজকে দিচ্ছেন। আমরা আপ্লুত, আমরা সত্যি কৃতজ্ঞ এই এই বিশ্ব বাংলা তাদের কাছ থেকে। অত্যন্ত মানে ওনারা ব্যস্ত মানুষ, অনেকগুলো কাজ উনাদের। আমি একটু আগে যখন কথা বলছিলাম আমিরুল আবরার সাথে, বলেন যে অনেকগুলো কাজের মধ্যে থেকেই আছি। তো এবং এটি বলতেই হয় যে আমি উনাকে এখানে নিয়ে এসেছি শুধু এটা আপনার জন্য, আপনি কিন্তু উনাকে নিয়ে এসেছেন প্রথমে, কিন্তু আমি না, উনাকে উনি আমি জানি গুণী না। মানুষ, আপনিও গুণী হ্যাঁ, মানুষ, এবং আপনাদের আন্তরিকতার কারণে আমরা একসঙ্গে হয়ে কিছু ভালো কাজ তো করতেই পারি। আর আমি জি, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু, প্রাণের বন্ধু জাহানারা বুলা, আমাদের 4 দশকের বন্ধুত্ব। সে আমাকে আসলে এই অনুষ্ঠানে এনেছে। আমি জাহানারা বুলার কাছে কৃতজ্ঞ। যদিও বন্ধুর কাছে কৃতজ্ঞতা জরুরি নয়, আন্তরিকতাটাই এখানে অনেক বড় কথা। তারপরেও আমি বলবো যে সে সবসময়ই আহ আমার যেখানে সম্মান পাওয়ার জায়গা, বা আমার যেখানে কিছু নিজেকে প্রকাশ করার জায়গাটি আছে, সে নির্দ্বিধায় আমার কথা সেখানে বলে। এবং আমিও চেষ্টা করি। সে অত্যন্ত গুণী একটি মেয়ে, এবং মিষ্টি মিষ্টি কবিতা লেখে, গল্প লেখে। তাকেও আমি চাই যে হ্যাঁ, আমরা পাশাপাশি একসঙ্গে বিকশিত হই না কেন। না তো সেটা ঠিকই বলেছেন বুলার প্রতি আমার আপনি। ভালোবাসা। ধন্যবাদ, আপনি চমৎকার। আমরা আপনার ভালোবাসা, উনি হয়তো দেখছেন ওই অনুষ্ঠান, উনি পেয়ে গেছেন। তো আমি, কারণ আমি যখন আসি তখন আমি ওনাকে বলেছি যে প্রোগ্রাম এখন হচ্ছে। শুধু তাই না, এদিকে আমি কানাডাতে, সেখানেও আমি নক করেছি, সবাই আপনার প্রোগ্রাম দেখছে। শুধু মানে ওয়ার্ল্ড ওয়াইড আজকে যে প্রোগ্রামটা হচ্ছে বিশ্ব বাংলার, মূলত সারা বিশ্বে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা সবাই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা দেখছেন। এবং এটি যেটি আচ্ছা বললেন চমৎকার আহমেদ বলেছেন ভাই, যারা। একটা জি জরুরি বলুন কথা। বলুন। আমিরুল আরহাম ভাই প্রোগ্রামে ঢুকতে চাচ্ছেন, কোনো কারণে উনি একটু বাইরে গিয়েছিলেন জরুরি প্রয়োজনে, কিন্তু উনি বোধহয় আচ্ছা, হোস্টকে কানেক্ট করতে পারছেন না, জানিয়েছেন ও সেটা। কিন্তু কিন্তু আমার কাছে মানে পুরো বাটনটাই উনার কাছে, যে আমার কাছে কিছু নাই, কারণ আমি উনাকে নিতে পারছি না। যদি আমার কাছে কোনো আপনি কিছু থাকতো তাহলে হয়তো আমি সিদ্ধার্থ বাবুকে আমি একটু বলতে সিদ্ধার্থ দা পারেন আমার শুনছেন? মনে হয়। দাদা নিশ্চয়ই জি। শুনছেন আমাদেরকে?
এবং যদি দাদা আমি বলছি যদি সম্ভব হয়, যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের যে একজন বিশেষ অতিথি আছেন তাকে সংযুক্ত করে নিয়ে আসেন। আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা মাত্র আর 10 মিনিট সময় আছি আমরা, অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময়। এবং যে কথাটা আপনি বলছিলেন যে এইভাবেই এই যে বিশ্ব বাংলায় এই যে কবিতা অঙ্গন করতে গিয়ে আমরা একজনকে একজনে যারা লিখি, যারা যারা আমরা এই সাহিত্য সংস্কৃতির সাথে আছি, কবিতার সাথে আছি, এইভাবে কিন্তু একটা যোগাযোগ কিন্তু হয়ে যায়। আজকে দেখেন জাহানারাবুলা আপনার সাথে যোগাযোগ, আপনার থেকে আমরা চলে গেছি ফ্রান্স প্যারিসে, সেখান থেকে আমাদের যোগাযোগ, এইটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এই যোগাযোগটা হচ্ছে। কানাডায় ছিল কয়েকদিন আগে, সেখান থেকে এসছে অনেকেই। তো এইভাবেই ধারাবাহিকতা থাকবে। আমাদের করোনা আমাদেরকে ঘরে বন্দি করে রেখেছে, কিন্তু আসলে কিন্তু পারে নাই। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংযুক্ত হচ্ছি, এবং আজকে যারা আমাদের যে প্রাণ যারা দর্শক শ্রোতা যারা এই উপভোগ করছে এই অনুষ্ঠানটা, তাদের জন্যই তো আজকে আমাদের এই পরিশ্রম। আজকে আমরা লিখছি কার জন্য লিখছি? আমার দর্শক শ্রোতাদের জন্য লিখছি। লেখার মধ্যে যে মেসেজ কি জন্য, আমি চাই যে মেসেজটা তাদের পৌঁছে দিতে, সেই তো আমাদের দায়বদ্ধতা। এই জন্যই তো আমরা লিখছি দায়বদ্ধতা থেকে। তো কাজেই এটা এবারে আপনার কবিতা আসবো, তার আগে আপনার আরেকটা কবিতা শুনতে চাই, অসাধারণ পড়ছেন আপনি, প্লিজ। আমার দর্শক শ্রোতাদের জন্য এটা ঠিক হচ্ছে না, আপনি একটা পড়ে নিন, তারপর আমি পড়ি নাকি? আর আমিরুল আরহাম ভাইকে তো আমি জি পড়ুন, আপনি পড়ুন একটি, আমি পড়বো, পড়ুন প্লিজ। ওকে, ঠিক আছে। কবিতার নাম মন পুড়ে যায়। মন পুড়ে যায়, মন পুড়ে যায়, মনের গোপন খুন। দিন খেয়ে যায়, রাত খেয়ে যায়, মন করে যায় খুন। বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়, বুকের সেই আগুন। ঘর ভেঙে দেয়, মাঠ পুড়ে দেয়, পোড়ায় মাঘ ফাগুন। সুখ উড়ে যায়, সুখ উড়ে যায়, সুখ হয়ে যায় ভুল। ভুলের ধারায় কুল ভেসে যায়, জীবন নদীর কুল। বন ছায়া দেয়, বন ছায়া দেয়, বনের নিবিড় ঘোর। রোদ ঢেকে দেয়, বুক পেতে দেয়, বন চিরদিন তোর। পথ ডেকে নেয়, পথ ডেকে নেয়, পথেই রাত্রি ভোর। পথ চিরদিন পথ করে দেয়, পথেই জীবন তোর। পরের কবিতা বোধে বেদনায়। রাত কোনোদিন কথা বলে নাকি? রাত বোঝে কিছু? অন্ধকার বোঝে নাকি? অন্ধকারে এই কষ্ট, অপমান, অন্ধকারে অন্ধ অভিমান। কিছুই বোঝে না কেউ, কেবল মুখোশ হাসে। মুখোশেরা কুশল জিজ্ঞাসা করে, ভান করে, ভান। খরা পোড়া সমত্ত দুপুর, অলস বিকেল সন্ধ্যা, নিঝুম গোধূলি। কেউ কিছু শোনে নাকি? বোঝে কিছু? দেখে? ফলবতী বাতাসের কোষে কোষে স্রোতময় কি তীব্র বাসনা। সেই স্পর্শ পায় নাকি নিদাঘ নিঃশ্বাসে? কিছুই বলে না কেউ, কেবল আড়াল বাড়ে। বৃক্ষ তবু নিঃশব্দ মুখর হয়, শব্দহীন বলে তার কথা। বৃক্ষদের চোখ থেকে শোকার্ত বেদনা ঝরে, গলিত অনল। অন্ধকারে একা একা, অন্ধকার রাত্রি নামে, মুখোশেরা অন্তর্হিত হয়, পর্দা খসে। ফেরে নারী নারীতে একাকী, নিঃসঙ্গ পুরুষ ফেরে ছায়া শূন্য নিজস্ব মরুতে। নিজস্ব অনলে দগ্ধ দুইজন একাকী মানুষ বোঝে কি ভীষণ দুর্বিষহ অপরিচিত সময়ের ভার, কি ভীষণ অনুর্বর অকর্ষিত জীবনের জমি। নিজস্ব অনলে দগ্ধ দুইজন একাকী মানুষ বোঝে কি ভীষণ দুর্বিষহ অপরিচিত সময়ের ভার, কি ভীষণ অনুর্বর অকর্ষিত জীবনের জমি।
নির্বাসিত সেই নিঝুম পলির দ্বীপে দেহজ সঙ্গীতে যদি মধ্যরাতে অগ্নি জ্বলে, অগ্নি অনুপায় জ্বলুক জ্বলুক তবে জ্বলুক যুগল, রাত্রি পুড়ে যাক, দোহাই দোহাই লাগে অমঙ্গল, হাত বাড়িও না, হাত বাড়িও না। বাহ বাহ ধন্যবাদ। বাহ, চমৎকার, দুর্দান্ত লিখেছেন আপনি, দুর্দান্ত। মুগ্ধ, আমি মুগ্ধ, আমার দর্শক শ্রোতা যারা আছেন সবাই মুগ্ধ হয়ে শুনছেন আপনার কবিতা। আপনার মূলত আমি মানে উপস্থাপনা সঞ্চালনা করছি, তো কাজে সেই জায়গায় কবিতা শুধুমাত্র আপনার জন্যই এটি পড়তে হচ্ছে আমাকে, যেহেতু আপনি আমাকে অনুরোধ করছেন। খুব ছোট আমিরুল আরহাম ভাইকে খুব মিস করছি। আমিও তো আমার যেহেতু এখন এই জায়গায় কিছু করার নাই, তো আমরা শেষের দিকে এটি তারপরে আর কি কবিতা পড়বো, শুনবো আপনার, তারপরে আমরা শেষ করে যাব আমার কবিতা শুরু। আমরা কিন্তু আবারও আরেকটা অনুষ্ঠানে আমিরুল আরহাম ভাইকে চাইবো। হ্যাঁ হ্যাঁ, জি ঠিকই বলেছেন আপনি, আরেকটি অনুষ্ঠানে নেওয়া যাবে অবশ্যই। কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, হয়তো নিতে পারছি না। হ্যাঁ জি, সো আমি দুঃখিত এই জন্য, এবং দর্শক শ্রোতা আমি সত্যি আমিও দুঃখিত আপনার সবার কাছে যে ওনাকে আপনাদের নিয়ে আসতে পারছি না। তবে পরে অবশ্যই আমি কথা দিলাম, আমি পরেও একটা প্রোগ্রামে অবশ্যই অনেকক্ষণ ধরে আমরা তার কবিতা শুনবো, কথা শুনবো অবশ্যই। তুমি আমার আবাহন। আমার একটি হাত ঘড়ি আছে, হাত ঘড়ি অনেক বয়স, চলে না, না চলুক, আমি তো চলি, আমি তো এখনো চলি নিরবিচ্ছিন্ন, সবাই মুখে খোলস নিয়ে চলে, আমি না হয় বন্ধ হাত ঘড়িটা হাতে নিয়ে চলি তো, সেটাই আসল। বন্ধ ঘড়িটা সাথে নিয়ে আত্মনিষ্ঠ হয়েই আমি চলি। খোলস চারিদিকে, প্রবঞ্চনা ভেতরে বাইরে, আজকাল বাইরের চাকচিক্যই আসল, কোনটি যে আসল আর কোনটি নয় খুব অস্পষ্ট। হোক আন্দাজ, হোক গোপন, আর জেনেই বা আমার কি, কতটুকুই বা আমার সাধ্য নেই, তবে স্বাদ আছে আগেরই মতো। তাই বন্ধ হাত ঘড়িটা নিয়ে আজও পথ চলি। ঘড়ি চলে না, তাতে কি, আমি তো চলি। পৌঁছতে চাই আবাদি ভূমির কাছে তাড়াতাড়ি, আমি নিশ্চিত তোমার স্পর্শ পেয়ে আমার থেমে থাকা যৌবনের মতো আমার বন্ধ হাত ঘড়িটিও তোমাকে সঠিক সময়ে বলে দেবে আত্মবিদ্যার খুঁটিনাটি, অমৃত বাড়ির আভাসিত ভালোবাসার উৎস মুখ। আমার হাত ঘড়ি এবং আমার উৎসর্গিত যৌবন দুটোই তেমনি পূর্বানুপূব আজও তোমার কাছে। তোমার নামে যেমন জাদু, তোমার স্পর্শেও তেমনি জাদু। তুমি জাদু পাখি আমার, তোমার জাদুতে আবিষ্ট আমার উৎসর্গিত যৌবন। হ্যাঁ হ্যাঁ, শুধু তুমি আমার আবাহন, তুমি আমার আবাহন। ধন্যবাদ। এই ছিল চমৎকার চমৎকার কবিতা। ধন্যবাদ, খুশি হলাম। এটা আত্মার আলো আত্রাই কাব্যগ্রন্থ থেকে যেটি পড়লাম, সেটি আমার বাড়ি নদীর কাছে, আত্রাই আমার নদী। এটা বেরিয়েছে 19-এ বেরিয়েছে। তো ভেবেছিলাম যে আমি এই নদীতেই বড় হয়েছি, সেই জন্য এই আমার আত্মার। তো ঠিক আছে, চলুন আমরা শেষের পর্যায়ে একবারে এই পর্যায়ে আপনার আমরা কবিতা শুনতে আজকে আমরা অনুষ্ঠানে শেষ করব। তার আগে দর্শক, জি বলুন। আমি অবশ্যই কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার একটা কবিতা পড়তে চাই। জি জি, অবশ্যই পড়বেন। ঠিক আছে, শুরু করুন। আচ্ছা, প্রকাশনা প্রতিষ্ঠান কালো থেকে বের হয়েছে আমার আঞ্চলিক ভাষার কবিতা। বইয়ের নাম হচ্ছে আংরা। আমি জানি না যারা আমাদের এই বেল্টের মানুষ তারা বুঝবেন, আমার ধারণা যে অনেকেই হয়তো বুঝবেন 2-4টে শব্দ ছাড়া। কবিতার নাম আইও থাকতে বেলা, অর্থাৎ সময় থাকতে ফিরে এসো। উদাম থাহুক বাড়ি, না থাহুক দেউরির বেড়া, না থাহুক চালো সন, তেও বাড়ি জগতের সেরা।
তুমি তো আছো গো মানু, কি করব পাগলা তুফান, তোমার বুহের ঘরও পাতা আছে আমার বিছান। না ডাহুক পক্ষী ডালো, না থাকলো চান্নির পসর, শীষ কাটা পক্ষী আমি, তুমি দিবা বাত্তি জ্বলা পর। না থাকুক পিতলা কলস আর সোনা রঙ্গা বাড়ি, মাইঠা কলস পানি, নুন ভাত আর ঘুম খাঁডি, যদি মিলে তাই সই, কালি মাডি উড়ানো মাসান, কুমড়ার ফুল হইয়া হাসে খেলে আমার পরাণ। হালের বলদ আছে, জমি আছে মোটে কয়কানি, জয়ের বিহান কালে চাষে নামি, রীতিনীতি জানি। কয় চাষে তুলা হয়, কয় চাষে ফলে রাঙ্গা মূলা, কয় চাষে ধান পান, কি সুহাগে কোলে হাসে পোলা। শিখছি হগল জাদু যখন তোমারে দিছি মন, কালে কালে দুইজনে গোলায় তুলাম দানা ধন। ঠোঁটে রাখো জোড়া ঠোঁট, সুখ দেও মানুগো আমার, পক্ষীর ছানার মোহ মা যেমন যোগায় আদার। দুই চক্ষু গাং ধরি ডুব দিয়া ঠাঁই নিও সুহে, মোয়াল হইলা যদি মধুবাড়ি তুইল্লা নিহ বুহে। আঙ্গুলে আঙ্গুল বোনা জোড়া দেই পরাণে পরাণ, আইও থাকতে বেলা জমা রাহি বিছনের ধান। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, এবার আমি বইটা একটু দেখাই। আমি যে বইটা থেকে পড়েছি কবিতা সমগ্র, এটি প্রকাশিত হয়েছে 2018 অমর একুশে গ্রন্থমেলায়, প্রকাশ করেছে অনন্যা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, চমৎকার। আমারও বলা উচিত ছিল, এটি প্রকাশ করেছে আমাদের গ্রাফসম্যান পাবলিকেশন। এটিও আমার ওই গত বই গ্রন্থমেলাতে বাংলা একাডেমির, আমি ছিলাম অবশ্য, আপনাদের প্রোগ্রামগুলো দেখেছি, চমৎকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একজন অতিথি আমাদের আরেকজন ছিলেন, নিতে পারি নাই, হয়তো আমরা পরের অনুষ্ঠানে তাকে আমরা বেশি করে নিয়ে আসব, কথা হবে। আমরা কবিতা শুনছিলাম, আজকে দুইজন আমাদের অতিথি আজকে এখানে। সেই জায়গায় আমরা শেষ পর্যায়ে চলে যাওয়ার আগ দিয়ে আমি আজকের কবি রহিমা আক্তার কল্পনা, উনি আমি আগেই বলেছি বাংলা একাডেমির উনি উপপরিচালক, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন দেশে। ওনার কাছে আমাদের অনেক আশা ভরসা, কারণ বাংলা একাডেমিতে আছেন, আমরা ভাষা সংস্কৃতির ওনারা ধারক বাহক, সে কারণে এটি দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন উনি। এই অবস্থায় বিশ্ব বাংলার পক্ষ থেকে হয়তো উনি দুটি কথা আমরা চাইবই উনার কাছ থেকে যাবার সময়, খুব সংক্ষেপে যদি 1-2 মিনিটের মধ্যে আমাদের বিশ্ব বাংলার জন্য কিছু বলে যান, সেটি আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে, প্লিজ। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী এবং বাংলা ভাষা ও সাহিত্যের যারা চর্চা করছেন, যারা ভালোবেসে সেই চর্চাটিকে প্রবহমান রাখার জন্য পৃষ্ঠপোষকতা করছেন, এবং যারা বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে শ্রোতা হিসেবে থেকেও অনুপ্রাণিত করছেন, শ্রোতা দর্শক হিসেবে থেকে, তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যেই কথাটি বলতে চাই যে পৃথিবীতে এখন আর বাংলা ভাষা একটি ভূখণ্ডের ভাষা বলেই শুধু পরিচিত নয়, বাংলা ভাষার সঙ্গে আমাদের পৃথিবীর ভাষার ইতিহাসে একটি আবেগ জড়িত হয়ে আছে। আমাদের রয়েছে অনন্য একটি ইতিহাস। ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, এবং সেই প্রজন্মের জীবনদানের মাধ্যমে আমরা যে নিজেদের স্বকীয়তা চিনতে পেরেছি, আমাদের যে একটি নিজস্ব ভাষা আছে, এবং সেই ভাষার কারণেই আমাদের একটি নিজস্ব ভৌগোলিক অবস্থান হয়েছে, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের অধিকারী হয়েছি আমরা 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। তার কিন্তু অঙ্কুর রোপিত হয়েছিল আমাদের ভাষা আন্দোলনের মাধ্যমে, কারণ আমরা প্রথমবার চিনতে শিখেছিলাম যে হ্যাঁ, আমাদের এমন একটা কিছু আছে যেটা একান্তই আমাদের, বাংলা ভাষা এবং সংস্কৃতি। তাই থেকেই আমরা নিজেদেরকে স্বাধীন হওয়ার চেতনায় উদ্বুদ্ধ করতে পেরেছিলাম, এবং সেভাবেই আমাদের অমূল্য অনন্য অর্জন
দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে আমাদের নিজেদের ভাষা, সংস্কৃতি, আমাদের নিজেদের অর্থনীতি, নিজেদের আত্মসম্মান বোধ সারা পৃথিবীর মধ্যে সুদৃঢ়ভাবে তুলে ধরতে হবে। সেই প্রচেষ্টায় এমনকি এই যে কোভিড-19 বিপর্যয়ের মুখে সারা পৃথিবী যখন সব দিক থেকে বন্ধ করে দিচ্ছে দুয়ার, রুদ্ধ দুয়ার করে দিচ্ছে বিভিন্ন সেক্টরগুলো, সেই মুহূর্তেও আমরা একে একে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সংস্কৃতির টানে অনলাইনে একাত্ম হয়েছি। আমরা আবারও আমাদের শেকড়গুলোকে একসঙ্গে গ্রন্থিত করতে চাইছি। আশা করি আমরা সফল হব। আশা করি আমরা এই অবরুদ্ধ সময়টাকে কাজে লাগিয়ে আমরা আবার যখন আমাদের পৃথিবীর এই অভিশাপ যখন আমাদেরকে অবশ্যই ছেড়ে যাবে, ছেড়ে যেতেই হবে, কারণ কখনোই কোনো মহামারী চিরকাল স্থায়ী হতে পারে না। এই মহামারী যখন চলে যাবে আমাদের সভ্যতার সংকট কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে কাটবে এবং সেখানে বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্য মাথা তুলে সগর্বে পৃথিবীর কাছে বলবে, হ্যাঁ দেখো আমি আছি, আমি সমৃদ্ধ আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আবারও কথা হবে, দেখা হবে। ধন্যবাদ আহমেদ হোসেন ভাই। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ কবি। আজকে এরপরে আর কোনো কথা থাকে না, আপনি যে কথা বলেছেন। তবুও যাবার সময় দুটি কথা একটু না বললেই নয়, সেটি হচ্ছে যে আপনি মূল্যবান সময় দিয়েছেন। আমাদের আমিরুল আরহাম ভাই, উনিও ব্যস্ত মানুষ, সময় দিয়েছেন। এই যে সময় দিয়ে আজকে আমাদেরকে আপনারা এই যে ভালোবাসার ডোরে বেঁধে ফেললেন, এই বাংলা, আমাদের যে বিশ্ব বাংলা, আজকে অসংখ্য দর্শক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই যে এই অনুষ্ঠানটি আজকে দেখলেন। আপনারা এই সময়টা দেওয়ার জন্য তারা আজকে এই উপভোগটা তারা তাদের জন্য পেলেন। এইভাবেই আমরা কাজ করে যাব, যে কথাটি বললেন। আর করোনা কাল আজকে আছে, আমি আপনার সঙ্গে একমত। দুদিন পরে নতুন সূর্য আসবে, সেদিন অবশ্যই আমরা হাতে হাত ধরে আমরা রাস্তা হাঁটবো, আমরা চলবো সামনের দিকে, সেই আশা ব্যক্ত করে সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে থাকুন ভালো থাকুন, ভালো লাগাটুকু নিয়েই থাকুন। আর যদি কোনো ব্যর্থতাটুকু থাকে সেটি আমাকে দিয়ে দিবেন, আমি নিতে চাই সম্পূর্ণ সেটি আমার। আর আপনার ভালো থাকা থাকুক, আর এই অবধি আজকে এইভাবেই থাকুক। আর আমার মনে হয় আমরা আবারও আসবো। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং বিশ্ব বাংলার সাথেই থাকুন। আর সবাইকে আজকে এইভাবে বলেই আমি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। খোদা হাফেজ। শুভরাত্রি, শুভরাত্রি, খোদা হাফেজ। আমাদের মনে হয় আমাদের প্রোগ্রাম এন্ড হয়ে গেছে, আমরা লিভ করতে পারি বোধহয় এখন। তাহলে খোদা হাফেজ করলাম। আমরা অনলাইন আছি।